শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড মিনিটের হসপিটাল। দর্শক, যখন দেশে নানান রকম কনফারেন্স, বিশেষ করে বৈজ্ঞানিক কনফারেন্স যেগুলো আয়োজিত হয়, তাকে ঘিরে আমাদের অনেক রকম প্রত্যাশা তৈরি হয়, কিন্তু সেই প্রত্যাশাগুলোর কতটুকু বাস্তবায়িত হয় এবং এখান থেকে যে আউটকাম অথবা যেসব শিক্ষা আমরা অর্জন করি সেটা কত দূর আমরা টেনে নিয়ে যেতে পারি, এই বিষয়গুলো আলোচনা করাটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা সেই উপলক্ষেই এখানে উপস্থিত হয়েছি। সম্প্রতি বাংলাদেশে পাবলিক হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলন ঘিরে দেশ বিদেশ থেকে অনেক প্রসিদ্ধ গবেষকরা এসেছিলেন। তারা তাদের গবেষণা ফলাফল যেমন এখানে আলোচনা করেছেন, তেমনি বাংলাদেশে জনস্বাস্থ্য তথা পাবলিক হেলথের যে গবেষণা এবং যেই উত্তরণ সেটি কোন দিকে যাবে সে বিষয়ে কিন্তু অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা সেই প্রাপ্তি এবং সেই দিক নির্দেশনাগুলো নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন 2023, জনস্বাস্থ্য সাক্ষরতা ও অন্যান্য প্রাপ্তি। এ বিষয়ে কথা বলার জন্য এই সম্মেলনের যারা আয়োজক এবং একই সাথে যারা দেশ বিদেশ থেকে এসেছেন এখানে অংশ নিতে, তাদের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। আমরা তাদের কাছে যাচ্ছি এবং ধারাবাহিকভাবে তাদের পরিচয়গুলো আপনাদেরকে দিয়ে দেব। আমি প্রথমে যাচ্ছি ডাক্তার আফতাবউদ্দিন, আপনার কাছে। আপনার যে সংগঠন পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, তার উদ্যোগেই মূলত এই কনফারেন্সটি আয়োজিত হয়েছে। আপনি চেয়ারপারসন পাবলিক হেলথ ফাউন্ডেশন ও ফেইথ বাংলাদেশ, আপনি পলিসি রিসার্চ উপদেষ্টা প্রভাওয়াররা। এই যে সম্মেলনটি অনুষ্ঠিত হলো বাংলাদেশে, এটি ঘিরে আপনাদের যতটুকু প্রত্যাশা ছিল, এই শেষ করে তার কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে মনে করছেন? ধন্যবাদ। অত্যন্ত যুক্তিসঙ্গত আসলে প্রসঙ্গ। কতটুকু আমরা পেয়েছি, কতটুকু আমাদের প্রাপ্তি, অবশ্যই এই নিয়ে আজকের দিনটা যে আলোচনা হচ্ছে এবং এই আলোচনার যে সুযোগ আপনারা তৈরি করে দিয়েছেন চ্যানেল 24, আপনাদের এই প্ল্যানেটারি হেলথ একাডেমির মাধ্যমে, সেই জন্য আমরা কৃতজ্ঞ। আমি খুব সংক্ষেপে বলছি, যে সময় আমাদের আছে সে সময় হয়তো আমাদের অ্যালাউ করবে না সবাইকে। আমাদের যা প্রত্যাশা ছিল, আমি বলবো যে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। এটা হলো সাধারণভাবে বলছি। কেন পূরণ হয়েছে বলবো, 3 শতাধিক পার্টিসিপেন্ট আমাদের এই কর্মশালায় অংশগ্রহণ করেছে, দেশ বিদেশ সহ। এবং দেশ বিদেশ যদি বলি, বিদেশ প্রায় রিজিওনাল কান্ট্রি সহ প্রায় 12টা দেশের অংশগ্রহণ আমরা জেনেছি। তো সেই দিক থেকে আরও যদি আমরা বলি যে আমরা কি প্রেজেন্টেশন পেয়েছি তাদের কাছ থেকে, কি কি গবেষণাপত্র তারা আমাদের মাঝে শেয়ার করেছেন, সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে অসংখ্য গবেষণাপত্র তারা প্রেজেন্ট করেছেন এবং তার মাধ্যমে বিভিন্ন জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন দিক তারা উন্মোচিত করেছেন। এবং নিশ্চয়ই আপনি অবগত আছেন যে আমাদের প্রধান আলোচ্য বিষয় ছিল যে কোভিড-19 প্যান্ডেমিক পরবর্তীতে আমরা কিভাবে আমাদের জনসাধারণ আমরা কোপ করছি অথবা আমরা সয়ে যাচ্ছি, যদি আমরা বাংলায় বলি। তো সেখানে অনেক বিষয় উঠে এসেছে। তো সেই বিষয়গুলো একটা জায়গায় এই সময়ে, কোভিড পরবর্তী সময়ে তুলে আনা, উঠে আসা, আমি মনে করি যে একটা বিরাট প্রাপ্তি এবং প্রথমবারের মতো। এর সাথে আরেকটা জিনিস শুধু আমি বলতে চাচ্ছি যে এখানে অনেক ইয়াং বলছি আমরা, যেটা ইংরেজিতে বলছি ইয়াং প্রফেশনাল, তার পাশাপাশি স্টুডেন্ট, তাদের মধ্যে বিপুল উৎসাহ আমরা লক্ষ্য করেছি। যে এটা আমরা কনক্লুশন দিতে পারি এইভাবে যে তাদের মধ্যে গবেষণার তীব্র আগ্রহ তাদের মধ্যে আছে। তাদের এই সম্মিলিত শক্তিটাকে যদি আমরা ধারণ করতে পারি, তো আমরা অলরেডি বুঝে গিয়েছি যে তাদের মধ্যে আগ্রহ আছে। এখন আমরা সামনের দিকে তাকাচ্ছি যে আমরা কিভাবে তাদের আগ্রহটাকে ধরে রাখতে পারি, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি। তো আমার মনে হয় যে সংক্ষেপে এটাই বলছি, অনেক লার্নিং আছে, যারা বিজ্ঞ আলোচক আছেন তারাও যোগ করবেন এই প্রসঙ্গে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডাক্তার আফতাবউদ্দিন। অভিনন্দন জানাই এই সফল আয়োজনের জন্য আপনাদেরকে। উই আর ভেরি প্লিজড টু হ্যাভ ডাক্তার নারায়ণ প্রসাদ among us. You are co-founder of Public Health Literacy USA, and you are Technical Director Brigham and Women Hospital, Harvard University, Boston, USA.
Dr. Narayana, is it your first time visiting Bangladesh, and how did you feel? How have you been welcomed here? Yeah, well, I'm very delighted to be in Dhaka. Enjoying it, a beautiful city and beautiful people, very good food, and excellent sweets. And I tried a lot of sweets all over the world. Okay. I think Dhaka's Bangladesh sweets #1. Yeah, and then about the conference that you attended, are you impressed, and how did you feel about the conference here? Yeah, so when I came here, came with not any expectation. Okay. I came here. In 2 days of events, what I saw is amazing collaboration. Obviously, this is like cricket team. You need a good coach to win a championship. You need to have a good bowler, good batsman, good wicket keeper. So it's an interdisciplinary approach. So what I saw yesterday under the coach of Dr. Udin and rest of the group, they had different experts in clinicians, anthropologists, social science, bioethics, and they all came together to address some of the emerging public health issues. That surprised me and impressed me. Second thing that impressed me is the amount of energy among the young researchers. Some of the best oral abstracts talking from tobacco use, mental health issues, obesity, health equity. Some of them are highly connected with the WHO SDG goals. Okay. So I think this was a very impressive start for the country and the institutions. Oh, that's very good. It's a really good to hear this such evaluation from your side, because you have seen such conferences in many countries, in Yes. many places. It's very good to hear that you have a very high impression about the conference that's been organized here. Yes. Thank you, Dr. Narayana. আমি একটু এবার যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজ রহমান আপনার কাছে। আপনি রিসার্চ অ্যাডভাইজার, ডিসিপ্লিন লিডার অফ পাবলিক হেলথ ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, আপনি বোর্ড মেম্বার পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া, এবং আপনি বোর্ড ডিরেক্টর কাফিয়া। আমরা এই কনফারেন্সে অনেক প্রেজেন্টেশন এসছে, ওরাল প্রেজেন্টেশন এসছে, পোস্টার এসছে, কিন্তু আপনি কনফারেন্সের কিনোট স্পিকার ছিলেন, এবং যেই টক আপনি দিয়েছেন সেটিও খুবই ইন্টারেস্টিং একটি টপিক, নো ফান্ড নো রিসার্চ, এবং তারপর এর সাথে মিলিয়ে এর মধ্যেও কীভাবে গবেষণা করা যাবে সেই বিষয়ে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাচ্ছি। যে নবম আন্তর্জাতিক যেই সম্মেলনটি হলো জনস্বাস্থ্য বিষয়ক, একজন কিনোট স্পিকার হিসেবে আপনার প্রত্যাশা কী ছিল, এবং এখানে সেটি কতখানি প্রতিফলিত হয়েছে? ধন্যবাদ। আমি প্রথমেই যেটা রিফ্লেক্ট করবো সেটা হচ্ছে যে পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ যে একটা উদ্যোগ নিয়েছে এবং সেখানে যে আমাকে কিনোট স্পিকার হিসেবে কথা বলার সুযোগ দিয়েছে এই বিষয়টিতে, তো সেখানে আমি যেটা দেখেছি এই কনফারেন্সের মধ্যে, বিশেষ করে ফান্ডিংয়ের যখন একটা ক্রাইসিস কোভিড পরবর্তী সময়ে, তো ইয়াং রিসার্চার যারা আছে তারা সবসময় একটা ক্রাইসিসের মধ্যে ভুগে যে কিভাবে ফান্ডটাকে ম্যানেজ করব, তাহলে যদি ফান্ড না পাই আমি কি রিসার্চ বন্ধ রাখবো। তো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করেছি, যেভাবে কোভিড পরবর্তী সময়ে ফান্ড ছাড়াও কিভাবে রিসার্চ করা সম্ভব, এবং সেই রিসার্চ শুধুমাত্র নিজে না, আমরা কিভাবে আন্তর্জাতিক কোলাবোরেটরদের সাথে রিসার্চটা করতে পারি, এবং রিসার্চ শেষে আমরা যে পাবলিকেশন করতে পারি, বিশেষ করে ইয়াং রিসার্চারদের মধ্যে যেই আগ্রহটা আছে তাদেরকে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য যেটা দরকার, তো সেটাই আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে দেখিয়েছি যে এটা সম্ভব, এবং এটা যদি গ্লোবালি কোলাবোরেশনের মাধ্যমে করা সম্ভব হয় তাহলে লোকালি অবশ্যই করা সম্ভব। তা আমার উদ্দেশ্যটাই ছিল ইয়াং জেনারেশন যারা ছিল এই পাবলিক হেলথ ফাউন্ডেশন ও বাংলাদেশের আয়োজিত কনফারেন্সে, সেখানে যেন তারা উদ্দীপ্ত হতে পারে। এবং আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে তাদের মধ্যে প্রচণ্ড আগ্রহ আছে, এবং এই কনফারেন্সের মাধ্যমে নেটওয়ার্কিংয়ের অপরচুনিটি তারা যেটা পেয়েছে সেটা আমি বলবো ইনভ্যালুয়েবল। এবং এই যে কানেকশনটা আমরা তৈরি করেছি, আমি নিশ্চিত যে এখান থেকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তাদের মধ্যে সেই আগ্রহটাকে যদি আমরা হেল্প করতে পারি, আমরা যদি মেন্টর করতে পারি, তাহলে আমি নিশ্চিত যে তারা আরও ভালো করতে পারবে। অনেক ধন্যবাদ ডক্টর আজিজ রহমান। খুব আশাবাদী একটি বক্তব্য, এবং সবাই মিলে কিন্তু আপনারা একই জায়গায় আসছেন যে ইয়াং রিসার্চার যারা বাংলাদেশের, তাদের ভিতরে একটা প্রচণ্ড শক্তি এবং সম্ভাবনা কিন্তু আপনারা আবিষ্কার করেছেন, দেখতে পাচ্ছেন। আমরা চাই যে আপনাদের নেতৃত্বে ওরা সঠিক পথে এগিয়ে যাক। আমি ফিরে আসছি ডক্টর মুনিরুল ইসলাম আপনার কাছে। আপনি যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন আমাদের এই কনফারেন্সে। আপনার ছোট্ট করে একটু পরিচয় দেয়। আপনি পরিচালক MD MPH ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম,
এবং আপনি সহযোগী অধ্যাপক অগাস্টা বিশ্ববিদ্যালয় জর্জিয়া যুক্তরাষ্ট্র। Exactly. প্রথমেই কংগ্রেচুলেশনস, অভিনন্দন, কনফারেন্সে যুক্ত হয়েছেন। যদি ছোট্ট করে জিজ্ঞেস করি, এর আগেও দেশে আসা হয়, আপনারা যারা বিদেশে থাকেন বাংলাদেশি তারা কিন্তু দেশে আসেন প্রতি বছরই এবং ব্যক্তিগত উদ্যোগে কখনো কখনো গবেষণায় যুক্ত হন, সহযোগিতা করেন আমাদের এখানে। এবার যেই কনফারেন্সে আপনি যুক্ত হলেন, এটি অন্য যে আগমন আপনার তার তুলনায় কতখানি আলাদা ছিল এবং কনফারেন্স কেন্দ্রিক আপনার কি অনুভূতি অভিব্যক্তি তৈরি হয়েছে? Well, thank you very much for hosting us, and thank you to the Channel 24. It's a wonderful experience. So, in a single word, I can say the overall experience is wow. My previous speakers, they express and they describe their opinion all positive. Yeah. If you ask me why it is different than my previous one, this is the first platform that we are welcomed from outside. Dr. Aziz, Dr. Narayana Prasad, and there are many others online. This is a wonderful platform that we can utilize, and the learnings that we have in our academics and our research arena, we can translate some of the learnings and enrich the current endeavors that Public Health Foundation of Bangladesh is taking. The specific reason I see this conference was wonderful and very successful to my experience. I have been participating in around the globe many conferences, and as Dr. Narayana said that it's beyond my expectations, and the number speaks by itself. Dr. Uddin mentioned the number of participants, number of posters. And the one thing that I looked into, the quality of the abstract, Exactly. quality of the posters. There are so many global, international standard, they are ready to get published. So that encouraged me, as Dr. Aziz mentioned, he's very positive, we will go from here long way. So I think the international public health and national public health leaders, their unconditional support, that makes huge difference. And especially the organizing committee, their effortless work for last almost a year to host the events. And I especially gave my cordial thank you to the volunteers. They have been working tirelessly last couple of weeks to make sure that each event session run smoothly. So I think if you look at you mentioned this is 9th International Public Health Conference. Yeah. So it shows that they started at 1, and definitely they are moving positive way. Otherwise, Exactly. we would not come at the 9th. So I'm looking forward for not only 10, beyond the number. So countless number will be coming, and that's our commitment to the organization. Wow. Thank you. দ্যাটস রিয়েলি গুড। ডক্টর আফতাবউদ্দিন, অনেক অনেক ভালো লাগার কথা আপনার এবং আপনার সাথে যারা সহকর্মী ছিল, যারা কাজ করেছে, এটা অনেক বড় একটি অর্জন আসলে আপনাদের সকলের জন্য এবং আমাদের দেশের জন্য, আমাদের সকলের জন্য। আমি এবার আসছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজ রহমান আপনার কাছে। আমরা খুবই খুশি এবং খুবই উৎসব মুখর, আসলে আনন্দিত যে এত সুন্দর একটি কনফারেন্স আয়োজিত হয়েছে, কিন্তু ক্রিটিক্যাল হওয়ারও সুযোগ আছে। এই কনফারেন্স থেকে আপনার কি মনে হয়েছে যে কোন জায়গাটায় আমাদের কিছুটা ঘাটতি আছে, সেখানে আরেকটু কাজ করা উচিত, সেখানে যদি বিশেষ করে কিছু নজরে পড়ে থাকে আপনার? অনেক ধন্যবাদ। আসলে আমি বলবো এখানে ঘাটতি নয়, বলবো যে কোথায় আরও কিছুটা ইমপ্রুভ করার সুযোগ আছে। তো সেখানে থেকে আমি বলবো যেহেতু আমাদের ইয়াং রিসার্চারদের উপর আমরা ফোকাস করছি এবং তাদের যে এনথুজিয়াজমটা আছে, তো তাদেরকে যদি আরেকটু বেশি সময় আমরা ইন্টিগ্রেট করতে পারি এরকম ফোরামের মধ্যে, তাদের নেটওয়ার্কিং তারা করছে তাদের পার্সোনাল ক্যাপাসিটিতে, হয়তোবা যে ব্রেক টাইম, সেই ব্রেক টাইমে তারা এসে ইন্টারেক্ট করছে। সো তাদেরকে নিয়ে যদি আমরা একটা ফোরাম করতে পারি যেখানে তারা শেয়ার করবে যে আসলে তারা কি চ্যালেঞ্জগুলো ফেস করছে। আমি যখন কথা বলেছি ইন্ডিভিজুয়াল ইয়াং রিসার্চারদের সাথে, তারা কিছু প্রবলেম বলেছে। এটা হচ্ছে আমাদের রিসোর্স লিমিটেশন আছে, যেই রিসোর্স লিমিটেশনটাকে কিন্তু আমরা হয়তো দূর থেকেও আমরা সাপোর্ট করতে পারি। ধরুন বলেছে তারা রিসার্চের পাবলিকেশন করতে চায়, সেই পাবলিকেশন যে কস্ট, সেই কস্ট একটা হিউজ কস্ট বাংলাদেশের ইয়াং রিসার্চারদের জন্য। আমরা যারা ইন্টারন্যাশনালি কাজ করি, আমাদের অনেকগুলো সুযোগ আছে ইন্টারন্যাশনাল পাবলিশারদের সাথে ফ্রি পাবলিকেশন করার। ওয়েন উই আর ইনভলভ উই ক্যান মেন্টর দ্যাম। এই সুযোগটা কিন্তু আমরা কিন্তু তাদেরকে দিতে পারি। তো আমরা যদি এই সমস্যাগুলো তাদের মুখ থেকে শুনতে পারি তাহলে কিন্তু উই ক্যান টেক সাম অ্যাকশন।
তো পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ চেষ্টা করছে, আমি যখন কথা বলেছি তাদের অর্গানাইজারদের সাথে, তারাও চেষ্টা করছে, বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে, এবং আমরা কথা বলেছি ভবিষ্যতে আমরা কীভাবে তাদেরকে সাপোর্ট করতে পারি। এই জিনিসটা যদি কনফারেন্সের মধ্যে ইন্টিগ্রেট করা যেত, তাদের জন্য যদি একটা ফোরাম থাকতো, তাহলে হয়তো বা আরেকটু ভালো হতো। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের খুবই ভালো ভালো প্রেজেন্টেশনগুলো ছিল, এবং এটা সবসময় একটা কম্পিটিং ইন্টারেস্ট থাকে, আসলে আমি এই অনুষ্ঠানে যাব নাকি অন্য অনুষ্ঠানে যাব। তো যদি এটা রেকর্ডেড ভার্সন থাকে, তাহলে হয়তো আমরা মিস করবো না যে আচ্ছা আমি এটা মিস করেছি, সো আমি ওইটাকে অ্যাটেন্ড করতে পারি। এবং থার্ড যেটা বলবো, সেটা হচ্ছে যে এই যে ইন্টারাকশনটা হচ্ছে, আমি জানি খুব টাইম লিমিটেশন, আমি জানি এখানে বাজেট লিমিটেশন আছে, 2 দিনের মধ্যে আমরা করেছি, কিন্তু আসলে প্রশ্ন করার সুযোগটা আমরা কম পেয়েছি, বা আরেকটু জানার ওই প্রজেক্টটা সম্বন্ধে। তো ওখানে যদি আমরা চিন্তা করি যে ফিউচারে যদি পাবলিক হেলথ ফাউন্ডেশন বা আমাদের চিন্তা করে যে আরেকটু সময় নিয়ে সেশনগুলোকে সাজানো, যেখানে হয়তো কোশ্চেন অ্যান্সার পর্বটা একটু সময় নিয়ে করা যাবে, তাহলে মনে হয় ভালো হবে। চমৎকার ডক্টর আজিজ রহমান, খুবই কনস্ট্রাকটিভ অনেকগুলো আইডিয়া। ডক্টর আফতাবুদ্দিন নিশ্চয়ই মাথায় রাখছেন এবং নোট রাখবেন বিষয়গুলো। ডক্টর নারায়ণ প্রসাদ, we all are very excited about youth possibilities here. We all have talked about how the young researchers are excited, and how they have brought like lots of new research areas, new topics in the mix. From your experience, how we can work to empower the young researcher so that their excitement can continue and can be really fruitful in the future? Yeah, so empowerment, I recall yesterday Dr. Professor Sharmin made a comment, empowerment comes with education first and encouragement, then the last one is empowerment. So you kind of grow with that. Some tools, we need to offer them tools to use their intellectual capital. Obviously, young researchers are a huge capital. Bangladesh is sitting on a massive human intellectual capital. How do you use that with proper tools? I mean, offering those tools could be what Dr. Aziz meant, offering resources of some degree of funding opportunities or career pathways. There's so many ways we can keep their interest in the research. Of course, publication is one part of it. I would rather think that in addition to publications, what kind of incentives we offer them to recognize them throughout their career. Because you don't want this to be one-year work. This has to be an ecosystem. Yeah. The researchers have to develop, and bringing different disciplines. It could be lawyers, it could be social scientists, bioethics professionals, clinicians, and public health experts. They all could work together, build a powerful ecosystem, and that's the way you can empower them. And they need to feel everybody is there for each other's success. Yeah. Right? We're not competitors, we're complementing each Complementing. other. So that's where the interdisciplinary approach, Exactly. what Dr. Uddin is doing, is coach, he is the coach of the team, and that's the only way you reach the championship, bringing different skills. I mean, just a clinician cannot think of a law. Anthropologists cannot think of what clinicians think. Exactly. So putting them all together, you can empower them collectively, and that's one thing I encourage. থ্যাংক ইউ ডক্টর নারায়ণ। আমি একটু ফিরছি ডক্টর মনিরুল ইসলাম আপনার কাছে। বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু ডক্টর নারায়ণ প্রসাদ বললেন, যে আমরা ইয়াংদেরকে নিয়ে কথা বলছি, তাদের এক্সাইটমেন্টকে আমরা সব অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু তাদের থেকে যদি আমরা এক্সপেক্টেড আউটকাম সেটা আনতে চাই, আমাদেরও কিন্তু করণীয় আছে। সেখানে ইকোসিস্টেম যেটি, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ডক্টর নারায়ণ একই কথা বলেছেন, এবং আমরা যারা বাংলাদেশে গবেষণা করি তাদেরও এই জায়গাটায় একটি বড় রকমের প্রত্যাশা আছে। আপনার যে এক্সপিরিয়েন্স, যুক্তরাষ্ট্রে কাজ করছেন পাবলিক হেলথ ফিল্ডে, এবং আপনি বাংলাদেশেও আপনি এখানকার চিত্রটা জানেন, পড়াশোনা করেছেন, এই যে ইকোসিস্টেমের যে পরিবর্তন, কি করা দরকার এখানে এটি সবার জন্য? It's a wonderful question, and because of my training, my current position, I am to some extent more into policy, procedure, platform, standardization. So all the points that both Dr. Aziz and Dr. Narayana mentioned, these are all facts, that there is a need for platform, there is a need for grooming, there is a need for financial and other supports. I'm going to give a small example very quick and then come to the point. The program that I run is a MD, MPH dual degree program, and also MPH by itself.
So before I took over this program, there was a huge dropout from the dual degree program students. The reason is when the students get into the clinical side, their pressure, time consumption, they give up the other part. So because we know that this is difficult for them, time was there, they cannot complete that. So I try to find out what are the things that we could do so that we can support them, groom them, and there will be no dropout. But it required some policy requirements. So what I did, those who wants to have the both degrees, they will have to complete both of them, or they will not get none of them. So these youngsters, they are very enthusiastic. They are hunger for knowledge. They are looking for support any way. But there are a lot of live competing factors. You have to live. You have to earn money. So you cannot do voluntarily every day. One day you can volunteer. So there has to be some kind of nationwide policy and guideline and support system. It's not going to happen in one day. It will take years to build, but we have to start from somewhere today. Exactly. It's not tomorrow. We have to start today. That Dr. Uddin and other national public health leaders, they are talking about it. There have been a lot of discussion going on. I think it's time for action to develop some form of platform where there will be financial and other support system aligned with it, so that we can make sure that they will not drop out. Exactly. So that would be my based on my experience, suggestion for the leadership to come up with some. I understand there is a limitation in terms of the financial and other areas. So we come with a smaller portion, and as I said, I will discuss more. There are a lot of financial innovative way we can come up with the government, public support, industry. There are a lot of philanthropy supporting. We can put together and develop a support system for these youngsters, which is our next target. We will work together on that direction. Thank you so much, Dr. Munul Islam. ডক্টর আফতাবউদ্দিন, সকলের কথা আপনি শুনেছেন। আমার ব্যক্তিগত একটি উপলব্ধি হচ্ছে এই যে জনস্বাস্থ্য বিষয়ে আপনারা যারা কাজ করেন বা পাবলিক হেলথ রিলেটেড যে অর্গানাইজেশনগুলো, তারা কিন্তু স্বাস্থ্য বিষয়ক সকল কিছুর অভিভাবক একদিক থেকে। আমি ধরেন ক্যান্সার নিয়ে কাজ করি, মলিকুলার অনকোলজিস্ট, কিন্তু আরেকজন ক্লিনিশিয়ান, আরেকজন অ্যানথ্রোপোলজিস্ট, যেটা নারায়ণ বলেছেন। কিন্তু আমরা প্রত্যেকে স্বাস্থ্য বিষয়ক যেই অবদানগুলো রাখি সেগুলো কম্পাইল করে মানুষের কাছে নিয়ে যাওয়াটার কাজ আপনারা করেন, নেতৃত্ব দেন। এরকম একটি জায়গায় বসে আপনাদের মতো সংগঠনগুলোর নিজেদের যে এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ আপনাদের রিকগনিশন সরকারের সাথে এবং অন্যান্য জায়গায়, সেই জায়গাটায় বাংলাদেশ আসলে কতখানি এগিয়েছে, কোথায় অবস্থান করছেন, এবং আপনারা সরকারের এই যে কনফারেন্সটি হলো এর মাধ্যমে সরকারের কাছে বিশেষ কোনো বার্তা দিবেন কিনা যে আপনার কাছ থেকে মানুষের যে প্রত্যাশা সেটি কীভাবে পৌঁছবে? ধন্যবাদ। অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়। আসলে সবারই প্রত্যাশা থাকে যে সরকার কি করবে, সরকার কিছু করবে কিনা। আমাদের ধারণাটা একটু অন্যভাবে আমরা বলতে চাই, সরকার সব কিছু করবে না। হ্যাঁ, সরকার ছাড়া দেশ চলবে না, বিকজ গভর্নমেন্ট অফ এনি কান্ট্রি ইজ দ্য কাস্টোডিয়ান ফর দ্য পিপল। কিন্তু সেই পিপলকে পৌঁছানোর জন্য সরকার একা কিন্তু যথেষ্ট নয়। তো সেই উপলব্ধিটা আমরা শুরু থেকেই জানি আছে। তো সেই হিসাবে আসলে আমরা সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করছি। আমরা নেশন হেলথ বিল্ডিংয়ে কাজ করছি শুরু থেকেই। বিশেষ করে যে বিষয়টা এর মধ্যে আলোচিত হয়েছে কিছুটা, সেটা হলো এসডিজি। তো আমাদের ফোকাসটা সেই এসডিজি মধ্যেই রয়েছে। তো সেই ক্ষেত্রে সরকারের যে প্রায়োরিটিজ আছে, সরকারের যে নির্ধারিত কৌশল আছে, এর বাইরে যাওয়ার তো কোনো স্কোপ নেই। তো আমরা আমাদের সাধ্যমতো আমরা আসলে চেষ্টা করছি হুক লাগাবার জন্য, হ্যাঁ, ওই জায়গাটায়। তো সঙ্গত কারণেই সরকারের সঙ্গে আমাদের বোঝাপড়া একটা অবশ্যই থাকতে হবে। তো আমরা এই সম্মেলনের পরে কিন্তু আমরা চিন্তা করছি ইন ফিউচার আমাদের কিছু কল আপ অ্যাকশন আমরা নির্ধারণ করছি। আচ্ছা, এই কল আপ অ্যাকশনের ভিতর দিয়ে আমরা কিছু প্রায়োরিটিস আবার নির্ধারণ করব, এবং সেগুলো সরকারের সাথে কিভাবে প্রোডাক্টিভ ডায়ালগের মাধ্যমে
আমরা এগোতে পারি সেই বিষয়গুলো আমরাই করব। আমাদের সবগুলো আমাদের মাথায় আছে এখন। আমি দুটো জিনিস শুধু করতে চাচ্ছি যে আলোচনার পরিপ্রেক্ষিতে ওনারা খুবই সুন্দরভাবে বিভিন্ন দিকগুলো তুলে এনেছেন। আমি একটা শব্দ দিয়ে এটাকে প্রকাশ করতে চাই, সেটা হলো ইনস্টিটিউশনালাইজেশন। আমরা যখন সিস্টেমের কথা বলছি যে সিস্টেম ইজ মেড বাই দ্য পিপল ফর দ্য পিপল, বাট ইট ইজ দ্য পিপল হু ওয়ার্কস বিহাইন্ড দ্য সিস্টেম। তো সেই জন্যে ইনস্টিটিউশনালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনস্টিটিউশনালাইজেশন ছাড়া এর আমাদের কোনো গত্যন্তর নেই। কাজেই আমরা যদি বলি যে ক্যাপাসিটি বিল্ডিং, ওকে, ক্যাপাসিটি বিল্ডিং উইল গো ইন বোথ ডাইরেকশন, ফর দ্য ইনস্টিটিউশনালাইজেশন অ্যান্ড অলসো ফর দ্য ডুয়ার্স। তো আমাদের মাথায় সেই জিনিসগুলো আছে, কিন্তু উই নিড লিটল টাইম টু ডাইগ্রেস অ্যান্ড দেন উই কাম আপ উইথ ইট। And hopefully we will be discussing in the next part as a part of that. So you will listen to us. জি, thank you. অনেক ধন্যবাদ ডক্টর আফতাবউদ্দিন। Dr. Narayana, want to come back to you. One of the most important outcomes of this conference is emphasis on public health literacy. So very first question will be, what is public health literacy? What type of, what are the different components that we need to make this agenda successful? That will be the question that I want to ask. Yeah, so when you talk about word literacy, I want to make sure we have different understanding. You could be educated, you could be knowledged, you may not be literate. Okay. That's a three different distinction. Yeah. Literacy is more about using your education, using your knowledge, and apply both at an individual level and also community level. That's what literacy is all about. So in public health literacy, one of the challenges we have encountered throughout the several countries we worked is, when you think of literating people, before we literate the downstream people, you have to think of literating the intermediate people, which is educating the educated. So that's where we focus on. So the impact of creating local champions of PHL will create larger effect on the downstream population. Okay. One of the key things we are trying to accomplish with public health literacy is most of the health issues happens outside of the hospital. If someone is already in the hospital, damage is already done. Clinicians cannot do much to it. So with regards to public health literacy, and each country, each community has its own health issues, it connects back to one fundamental issue, which is SDG goals, WHO, that is, how do you control the inequity and disparities, not only across the countries but also within the countries. Most of them are man-made, the disparities. So part of public health literacy is to educate them, it could be prevented. Okay. And reduce the disparity. It could be research inequity. Bangladesh needs more equitable research ecosystem. Unlike all the other countries, it's still struggling. That's what we are talking about, creating new generation equitable research workforce. Yeah, that's pretty much what we focus on. Again, going back to educating the educated and looking into more macroscopic outside of the hospital related health issues and infrastructure and your whole socio-economical determinants, how it influences at a microscopic level. Okay. Thank you so much, Dr. Narayana. আমি ডক্টর মনিরুল ইসলাম আপনার কাছে আসি। একই প্রসঙ্গ আসলে, বিশেষ করে কোভিড পরবর্তী যেই সময়, আমরা কোভিডের সময়ে স্বাস্থ্যের যেই আমরা অনেকেই অনেক রকম ভুল ধারণার মধ্যে ছিলাম। এই যে পাবলিক হেলথ লিটারেসির যে প্রসঙ্গটি, এটি কোভিড পরবর্তী সময়ে কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং কোভিড থেকে আমরা নতুন কিছু শিখেছি কিনা একটু সংক্ষেপে যদি। That's an excellent question. In fact, Dr. In line of Dr. Narayana that mentions. So I'm going to, before responding your question, few facts about the public health literacy. During COVID time, we learned that most of the population, they had suboptimal public health literacy to cope with the COVID situation. One study found that in the US alone, only 14% population were appropriately public health literacy. So what it means, US, so other country has different numbers. So most people during COVID time struggle to receive information, health related information, digest or process that information,
utilize that information to seek for health care for themselves, very informed way, and also for their family loved one. That was deficit. Top of that, research also showed that the public health literacy, lack of public health literacy impact population irrespective of age, gender, race. Having said that, there are certain groups are more impacted negatively due to lack of public health literacy due to COVID outcomes. For example, in the US, I'm giving, because my work is there, so I am giving the data. It is fact for many other countries also. Those who are minority population, economically poor or economically backstage, do not speak the mainstream language, and do not have health insurance and other factors, they are more impacted compared to the other group because of the lack of public health literacy and its COVID outcome related. Exactly. The other fact also, you mentioned a point, misinformation and disinformation. US is one of the perfect example because of the political drama of that year in 2020. Exactly. There was a lot of misinformation. Some people say, we hate vaccines, we're not going to take it. Others say yes. So lack of public health literacy impact these misinformation very negatively, and there are a lot of examples because of যেগুলো আমাদের আরো আসলে অ্যাড্রেস করার আসলে এটাই বোঝাচ্ছে যে কনফারেন্সে কতখানি গুরুত্বপূর্ণ দিয়ে উঠে আসলো এই কারণে। অনেক ধন্যবাদ ডক্টর মনিরুল ইসলাম। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ডক্টর আজিজ রহমান, যে প্রসঙ্গটি এসছে খুব সংক্ষেপে, যে আপনি অস্ট্রেলিয়াতে আছেন, বাংলাদেশের সাথে মিলে এই যে পাবলিক হেলথ লিটারেসির যে জায়গাটা, কি অপরচুনিটি আছে যেগুলো আমরা এক্সপ্লোর করতে পারি? অনেক ধন্যবাদ। আমি বলবো যে এখানে দুটো অপরচুনিটি আছে, যেটা আমরা বলেছি যে ইয়াং রিসার্চারদের উপর ফোকাস করা। তো তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমরা যারা অস্ট্রেলিয়া আছি অথবা যারা বাইরে আছেন, ডক্টর মনি আছেন, ডক্টর নারায়ণ আছেন, we can work as a mentor. We can help them in doing their research in their own field. আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে তাদের এডুকেশনের সুযোগ আছে। কেউ যদি মাস্টার্স করতে চায়, কেউ যদি পিএইচডি করতে চায়, কিভাবে সেই জায়গায় যেতে হয়। বিশেষ করে অস্ট্রেলিয়ায় আমি গত 15 বছর থেকে আমার যে অভিজ্ঞতা আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করার, আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেয়ার। সো আই নো দ্য পাথ হাউ টু গো থ্রু দিস। এই জিনিসটার দিকে আমি নিশ্চিত যে আমি নেক্সট জেনারেশনকে হেল্প করতে পারবো। আমরা চাইবো যে সেটা পাবলিক হেলথ ফাউন্ডেশনের মাধ্যমে হোক। ডক্টর আফতাবউদ্দিন, একেবারে ছোট করে, এই যে আয়োজনটি শেষ হলো, ভবিষ্যতের জন্য কি প্রত্যাশা, কোন দিকে আগাবে? অনেক ধন্যবাদ। আসলে ভবিষ্যতের কি খোরাক হতে পারে অলরেডি কিন্তু আলোচকবৃন্দ আমাকে দেখিয়ে দিয়েছেন, আমাদের সবাইকে দেখিয়েছেন। তো আমরা মনে করি যে নিদেন পক্ষে অনেকগুলোই ইস্যু আমাদের কাজ করতে হবে। নিদেন পক্ষে আমরা যেহেতু পাবলিক হেলথ লিটারেসি নিয়ে কথা বলছি, যে আমরা চাই যে পাবলিক হেলথ লিটারেসি নিয়ে একটা কোলাবোরেটিভ ইনিশিয়েটিভ আমরা নেই, এবং সেই ক্ষেত্রে USA, Australia and other countries will come forward, I believe strongly. তো সেই ক্ষেত্রে আমরা হয়তো কি করণীয় বিষয় আছে রিসার্চের জন্য, তাদের এডুকেশন এবং ট্রেনিংয়ের জন্য, যেমনটা ডক্টর আজিজ বললেন, আমরা সেই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারি। তো এটা অত্যন্ত সংক্ষেপে আমি যেটা বলার চেষ্টা করেছি। তো সিমিলার আদার অ্যাক্টিভিটিস আমাদের আসবে, বিকজ ডক্টর নারায়ণা হ্যাজ অ্যাকচুয়ালি ইলুমিনেটেড সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ। সামাজিক এই জায়গাটায় যদি আমরা যাই, যেখানে আমাদের ইকুইটির প্রশ্ন আছে, আমাদেরকে অনেক কাজ করতে হবে। এই সবগুলো আবার যেটা শুরুতে আমি বলেছিলাম যে এসডিজি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেই সরকারের এজেন্ডাতে আমাদের মিলে সামনে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ সামনে ফিরে যাব। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চারজনকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমরা খুব আশা করি যে আপনাদের উদ্যোগগুলো এগিয়ে যাক, যে কোলাবোরেটিভ রিসার্চের প্রসঙ্গ এসেছে সব কিছু সাকসেসফুল হোক। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের যে বিশেষ আয়োজন। আমরা কথা বলেছিলাম বাংলাদেশে সম্প্রতি আয়োজিত ৯ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন ২০২৩, সেটি শেষ হয়েছে। তার যেই আউটকাম, যেটি প্রাপ্তি, এবং বিশেষ করে জনস্বাস্থ্য সাক্ষরতা বা পাবলিক হেলথ লিটারেসি প্রসঙ্গে যেই উদ্যোগগুলো নিয়ে কাজ করার
প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সেই প্রসঙ্গে। আমাদের এখানে যারা উপস্থিত আছেন, যুক্তরাষ্ট্র থেকে এসেছেন, অস্ট্রেলিয়া থেকে এসেছেন, বা বাংলাদেশের গবেষক, তারা তো আছেনই, আয়োজকরা আছেন। আমরা চাইব তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের জনস্বাস্থ্যের যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ হোক এবং এই সম্মেলন ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে সব কিছু বাস্তবায়িত হোক। আপনারা সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকের সুরক্ষায় প্রতিদিন।